হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভিএসিপিআর থিওরিটা পড়ব। আমরা বলছিলাম যে আমরা কিছুদিন পরেই আমরা যে বন্ড অ্যাঙ্গেলগুলো প্রেডিক্ট করছি সেগুলো সামান্য যে ডেভিয়েশন করবে তার কারণটা পড়ব। তো সেটা হচ্ছে যে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটা প্রথম সিডউইক আর পাওয়েল দুজনে মিলে দিয়েছিলেন 1940 সালে। তারপরে সেটা নাইলহোম আর জিলেস্পি দুজনে মিলে আরও মডিফাই করেন। তো ফুল ফর্মে যেটা এখন এই মুহূর্তে রয়েছে সেটা আমরা দেখে নিই। 5টা রুলে এটা বিভক্ত। ফার্স্ট ওয়ান ইজ রুল 1। যা কিছু হাইব্রিডাইজেশন সম্পর্কে বলেছি তার যদি একটা নির্যাস তৈরি করা হয়, একটা এক্সট্রাক্ট যদি আমরা সেখান থেকে বার করি, দ্যাট উইল গিভ ইউ রুল 1। অর্থাৎ আমরা হাইব্রিডাইজেশনে কী কী দেখেছি একটু আমরা চেক করে নিই। আমরা দেখেছি যে যদি দুটো বন্ড পেয়ার হয়, আমরা ছোট হাতের দিয়ে ডিনোট করি কারণ এটাই হচ্ছে কনভেনশন। তাহলে বন্ড পেয়ার যদি আমরা দুটো পাই তাহলে দেখেছি হাইব্রিডাইজেশন হয় এসপি। তাহলে এখানে আমরা হাইব্রিডাইজেশন লিখি। এসপি। যদি বন্ড পেয়ার 3টে থাকে তাহলে হাইব্রিডাইজেশন হয় sp2। আবার যদি বন্ড পেয়ার দুটো আর তার সঙ্গে লোন পেয়ার একটা, তাহলেও দেখেছি হাইব্রিডাইজেশন sp2। এরপর যদি এরকম হয় যে বন্ড পেয়ার 4টে, তাহলে sp3 বা sp2d, dsp2 এগুলো হতে পারে। এই দুটো হাইব্রিডাইজেশন এখনও শেখায়নি, এটা আমরা নেক্সট ভিডিওতে করব, যেখানে আমরা একই সঙ্গে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এই দুটোর মধ্যে ডিফারেন্স শিখব এবং হাইব্রিডাইজেশন কী করে বের করে সেই সমস্ত কমপ্লেক্সের দুটো কমপ্লেক্স আমরা এক্সাম্পল হিসেবে নেব, সেখানে আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে দুটো বন্ড পেয়ার হলে sp পেলাম, 3টে বন্ড পেয়ার হলে sp2 পেলাম, দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে সেখানেও sp2 পাবো, কারণ লোন পেয়ারকে হাইব্রিডাইজেশনের বাইরে বের করে রাখা যায় না। তাহলে বন্ড পেয়ার যদি 4টে হয় তাহলে sp3 হবে, আর বন্ড পেয়ার যদি 3টে হয়, লোন পেয়ার যদি একটা হয়, তাহলে sp3 হবে, কারণ এদের কাউকেই বাইরে বের করে রাখা যায় না। বন্ড পেয়ার যদি দুটো হয়, লোন পেয়ার যদি দুটো হয়, তাহলেও sp3 হবে। এর এক্সাম্পল হচ্ছে মিথেন, আমরা পড়িয়েছি। এর এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া, 3টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। এর এক্সাম্পল হচ্ছে ওয়াটার। সিম্পলেস্ট এক্সাম্পলগুলোর কথা আমরা বলছি। তারপর আমরা দেখেছি যে বন্ড পেয়ার যদি 4টের পরিবর্তে যদি 5টা হয়, তাহলে হবে কি sp3d, অর্থাৎ সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। তাহলে এটার জিওমেট্রি হচ্ছে লিনিয়ার, এটার জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল প্লানার, এটাও তাই। এটা হবে টেট্রাহেড্রাল, এটা হবে স্কোয়ার প্লানার, এটা হবে স্কোয়ার প্লানার। এটা টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল, কিন্তু শেপগুলো কি হবে, যেহেতু লোন পেয়ার বাদ চলে যায়, শেপে কন্ট্রিবিউট করে না, তাহলে এটা হবে পিরামিডাল অর্থাৎ পিরামিডীয়। এটা চতুস্তলকীয় থাকবে, এটা বর্গীয় সমতলীয় হবে। এটা কি হবে, এটা হবে ভি শেপড অর বেন্ট এটার ক্ষেত্রে। বন্ড পেয়ার 5টা হলে sp3d হবে, বন্ড পেয়ার যদি 6টা হয় তাহলে হবে sp3d2 অথবা d2sp3। এই sp3d2 আর d2sp3 এর মধ্যে কী পার্থক্য সেটা আমরা কোঅর্ডিনেট কমপ্লেক্স চ্যাপ্টারটাতে পড়ব। sp2d dsp2 এর মধ্যে কী পার্থক্য সেটাও আমরা সেখানেই পড়ব। আমরা নেক্সট যে ভিডিওটা দেবো তাতে ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক কি শিখব দুটো এক্সাম্পলের মাধ্যমে, যেখানে আমরা হাইব্রিডাইজেশনও শিখব, কোঅর্ডিনেট কমপ্লেক্স কম্পাউন্ড কি সেটাও শিখব। একটা ব্লেন্ডিং হবে ওই ভিডিওটাতে, তাতে অনেকটা ক্লিয়ার হবে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, অর্থাৎ sp3d2 d2sp3 এই দুটোর মধ্যে কি ডিফারেন্স। দুটোই অক্টাহেড্রাল, কিন্তু একটাকে বলা হয় আউটার স্পেয়ার, একটাকে ইনার স্পেয়ার, সেটা আমরা শিখব।
তো যাই হোক এই ব্যাপারগুলোই হচ্ছে রুল 1। তো লোন পেয়ারকে বাদ দিলে কি হয়, লোন পেয়ার নেই এমন যদি স্ট্রাকচারগুলো নিই সেক্ষেত্রে কি হবে, সেগুলো সব হবে রেগুলার স্ট্রাকচার। অর্থাৎ যদি লোন পেয়ার না থাকে তাহলে যদি 3টে পাই তাহলে এটা কিন্তু রেগুলার ট্রাইগোনাল প্ল্যানার হবে, অর্থাৎ 3টে বন্ড অ্যাঙ্গেলই 120 ডিগ্রি হবে। কিন্তু লোন পেয়ার থাকলে রেগুলার স্ট্রাকচার পাবো না, জিওমেট্রি উইল নট বি রেগুলার এনিমোর। তার কারণ আমরা আসছি। একইভাবে বন্ড পেয়ার যদি 4টে থাকে তাহলে রেগুলার টেট্রাহেড্রন পাবো, যদি 3টে বন্ড পেয়ার থাকে, লোন পেয়ার থাকে একটা, তাহলে কিন্তু আমরা ডিস্টর্টেড টেট্রাহেড্রন পেয়ে যাব, রেগুলার পাবো না। তাহলে রুল 1 জিওমেট্রি সম্পর্কে আইডিয়া দিচ্ছে, শেপ সম্পর্কে আইডিয়া দিচ্ছে। নেক্সট আমরা চলে যাব রুল 2তে। রুল 2তে বলা হচ্ছে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। দুটো লোন পেয়ারের মধ্যে যে রিপালশন হবে, একটা সেন্ট্রাল অ্যাটমের অ্যারাউন্ডে দুটো লোন পেয়ার যদি থাকে তাদের মধ্যে যে রিপালশন হবে সেটা লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে বেশি, সেটা আবার বন্ড পেয়ারের থেকে বেশি। অর্থাৎ নিঃসঙ্গজোড় বিকর্ষণ মাত্রা নিঃসঙ্গজোড় বন্ধনজোড় বিকর্ষণ মাত্রার থেকে বেশি, সেটা আবার বন্ধনজোড় বিকর্ষণ মাত্রার থেকে বেশি। দ্য এক্সটেন্ট অফ রিপালশন বিটুইন two lone pairs is greater than the repulsion between one lone pair and one bond pair, which is again greater than two bond pairs. এইটা বোঝার জন্য একটা সেট আমরা নেব, এক্সাম্পল সেট টু ক্লারিফাই দিস রুল। সেটা হচ্ছে CH4 NH3 and H2O। এটার ক্ষেত্রে both geometry and shape is tetrahedral। এটার ক্ষেত্রে জিওমেট্রি টেট্রাহেড্রাল, হাইব্রিডাইজেশন sp3, এটারও sp3, কিন্তু শেপটা হচ্ছে পিরামিডাল, বিকজ লোন পেয়ার ইজ দ্য প্রপার্টি অফ নাইট্রোজেন অ্যান্ড ইট উইল নট কন্ট্রিবিউট ইন দ্য shape of the molecule. It will be pyramidal in shape, but the geometry will be tetrahedral. And what about water molecule? এই দুটো অন দ্য প্লেন ধরলে এটা বিলো দ্য প্লেন হবে, এটা অ্যাবাভ দ্য প্লেন হবে। একইভাবে এই দুটো অন দ্য প্লেন ধরলে এই দুটো একটা বিলো দ্য প্লেন হবে, একটা অ্যাবাভ দ্য প্লেন হবে, এটাও তাই, বিকজ অল দ্য 3 সেন্ট্রাল অ্যাটমস উইল হ্যাভ দ্য সেম হাইব্রিডাইজেশন sp3। কারণ এখানে 4টে বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নেই। এখানে 3টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, কোনো পাই বন্ড নেই, তাহলে এটাও sp3। এখানে দুটো বন্ড পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, তাহলে এটাও sp3। 4টেই যেহেতু sp3, কোনো লোন পেয়ার নেই, তাই এখানে বন্ড পেয়ারগুলো হচ্ছে এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট। ফলে এরা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকার চেষ্টা করবে, যেটা হচ্ছে রেগুলার টেট্রাহেড্রন, এবং এদের প্রতিটি HCH বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা প্রেডিক্টেড অ্যান্ড এক্সপেরিমেন্টালি অবটেন্ড। এবার যখন আমরা এখান থেকে এখানে শিফট করলাম, আমরা একটা লোন পেয়ার পাচ্ছি।
আর 3টে আনপেয়ার্ড পেয়েছি। সেই 3টে আনপেয়ার্ড 3টে হাইড্রোজেনের সাথে কোভ্যালেন্ট বন্ড করে 3টে বন্ড পেয়ার জেনারেট করেছে। এ একটা রেখেছে, এ একটা রেখেছে, এটা একটা বন্ধন জোড়, এইভাবে 3টে বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ জোড় যেটা নাইট্রোজেনের আগে থেকে ছিল। হাইব্রিডেশনের বাইরে কাউকে রাখা যাবে না, সেটা আমরা যুক্তি দিয়েছি আগের ভিডিওতে। এখন লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, লোন পেয়ার ইজ কন্ট্রোলড বাই আ সিঙ্গেল নিউক্লিয়াস বাট বন্ড পেয়ার ইজ কন্ট্রোলড বাই 2 নিউক্লিয়াস। তাহলে যে একটা নিউক্লিয়াস দ্বারা কন্ট্রোলড, এর জন্য লোন পেয়ারকে কন্ট্রোলে রাখতে হবে। সেই কন্ট্রোলে রাখার জন্য নাইট্রোজেন কিন্তু নিরপেক্ষ হবে না। কার্বন এখানে কিন্তু সবাইকে সমানভাবে দেখছে, কোনো পার্শিয়ালিটি করেনি। নাইট্রোজেন কিন্তু এখান থেকে এবং এখান থেকে কিছুটা করে এস ক্যারেক্টার কেটে নিয়ে একে সাপ্লাই করবে। তাহলে এস ক্যারেক্টার sp3-তে 4টেতেই 25% করে থাকা উচিত ছিল যেহেতু sp3, আর পি ক্যারেক্টার প্রত্যেকটাতে 75% করে থাকা উচিত ছিল। এইগুলো থেকে অল্প অল্প করে এস কেটে নিয়ে একে প্রোভাইড করবে যাতে এস ক্যারেক্টার ইনক্রিজ করে। এর এস ক্যারেক্টার ইনক্রিজ করলে এটা আরও বেটে মোটা এবং কাছে হবে, ছোট হয়ে যাবে। সো দ্যাট উইল বি দেন মোর কন্ট্রোলড বাই দ্য সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, তাহলে এস ক্যারেক্টার যদি এই বন্ড পেয়ারের কমে যায় তাহলে পি ক্যারেক্টার বেড়ে যাবে। এ যদি এস ক্যারেক্টার একটু বেশি নেয় তাহলে যেটা এক্সট্রা পি ক্যারেক্টার হয়েছে সেটা এই 3টেতে ছড়িয়ে যাবে। তাহলে এই বন্ডগুলো হয়ে গেল আগের থেকে লম্বা। এই বন্ডটা, এটা বন্ড নয়, সরি, এটা হচ্ছে যে লোন পেয়ার, এই অরবিটালটা হয়ে গেল আগের থেকে ছোট, বেটে গোলগাল। তাহলে অল্প জায়গাতে 2টো ইলেকট্রন থাকছে, অনেকটা জায়গাতে 2টো ইলেকট্রন থাকছে। ডেনসিটিতে কি প্রভাব পড়লো? বন্ড পেয়ারের ডেনসিটি ফল করে গেল আর লোন পেয়ারের ডেনসিটি বেড়ে গেল। 2টো ইলেকট্রন অল্প জায়গায়, 2টো ইলেকট্রন বড় জায়গায়, ডেনসিটি কি হবে? এখানে কমে যাবে, এখানে বেড়ে যাবে। তাই লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে রিপেল করার যে ক্ষমতাটা, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে এখানে, আর এই দুটোর মধ্যে হবে বন্ড পেয়ার বন্ড পেয়ার। কোনটা ডেনসিটি কম? এই দুটোর ডেনসিটি কম, এটার ডেনসিটি বেশি, ফলে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন উইল বি গ্রেটার ইন এক্সটেন্ট কম্পেয়ার টু বন্ড পেয়ার রিপালশন। এই এক্সাম্পলটাতে লোন পেয়ার রিপালশনটা নেই। তাহলে এ যদি রিপেলটা বেশি করতে পারে দেন বন্ড পেয়ার তাহলে এই 3টে যে হাইড্রোজেন অ্যাটম আছে তাদেরকেও চেপে দেবে। চেপে দিলে বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, সেখান থেকে কমে গিয়ে দাঁড়াবে 107.3 ডিগ্রি। কেন কমে গেল? কারণ লোন পেয়ারের এস ক্যারেক্টার বেড়েছে, এর পি ক্যারেক্টার বেড়েছে, যাতে ওভারঅলটা ফিক্সড থাকে। ওভারঅলটা যেন 100% এস আর 300% পি থাকে। এস ক্যারেক্টার বাড়ার জন্য অল্প জায়গায় 2টো ইলেকট্রন, বেশি জায়গায় 2টো ইলেকট্রন এখানে, ডেনসিটি এখানে কমলো, ডেনসিটি এখানে বাড়লো, ফলে এর রিপেল করার ক্ষমতা বেড়ে গেছে। সো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ গ্রেটার দ্যান বন্ড পেয়ার, ফলে লোন পেয়ার ধরে চেপে দেবে। আর বন্ড অ্যাঙ্গেল অফ দ্য মলিকিউল, সেখানে তো লোন পেয়ারটাকে ধরা হয় না, সেখানে অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, এই বন্ড অ্যাঙ্গেল ধরা হয়। তাহলে যে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল এবং CH4 এর ক্ষেত্রে আমরা পেয়েও ছিলাম, এখানে কিন্তু আমরা কম পেলাম। একই রকম মলিকিউল জলে চলে যাচ্ছি, অক্সিজেনের হাইব্রিডাইজেশন sp3, কিন্তু এখানে 2টো লোন পেয়ার আছে, 2টো বন্ড পেয়ার আছে। কারণ আমরা ওর হাইব্রিডাইজেশন জানি 1s2 2s2 2p4, তাহলে 2টো লোন পেয়ার আর 2টো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, সেটা দিয়ে ও কোভ্যালেন্ট বন্ড করেছে। এখান থেকে 2টো থেকে এস ক্যারেক্টার কেটে এই 2টোতে প্রোভাইড করবে, এখান থেকে পি ক্যারেক্টার কেটে এখানে প্রোভাইড করবে। এগুলো লম্বা হবে, এগুলো বেটে গোলগাল হবে, ফলে এই দুটোর মধ্যে রিপালশন কি হবে? সিভিয়ার মোস্ট, সবচেয়ে বেশি হবে। সেটা কার থেকে বেশি হবে? সেটা এটার থেকে বেশি হবে। তাহলে এটা হচ্ছে রিপালশন বিটুইন লোন পেয়ার অ্যান্ড লোন পেয়ার, এটা হচ্ছে রিপালশন বিটুইন লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার, এটা হচ্ছে রিপালশন বিটুইন
বন্ড পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার। তাহলে এখানে যেহেতু দুটো লোন পেয়ার আছে তাদের মধ্যে রিপালশনটা সর্বাধিক, তারপরে এই লোন পেয়ারের সাথে এই বন্ড পেয়ারের রিপালশন হবে, এই লোন পেয়ারের সাথে এই বন্ড পেয়ারের রিপালশন হবে। আর এখানে সবচেয়ে দুর্বল কোনটা? বন্ড পেয়ার, যেটাই বন্ড অ্যাঙ্গেলটাকে ঠিক করে। তাহলে এরা এখানে দুটো লোন পেয়ার আছে, ফলে আরও বেশি চেপে দিল, তাই হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট বিকজ অফ ইটস sp3 হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, কিন্তু এটা হয়ে যাবে, কি আশা করছি এর থেকে কম হওয়া উচিত, কারণ এখানে এরকম লোন পেয়ার দুটো আছে এবং লোন পেয়ার রিপালশন ইন্ট্রোডিউস হয়েছে, ফলে এর যা রিপালশন তার থেকে এটা আরও সিভিয়ার, তাহলে এখানে আরও ড্রপ হওয়া উচিত। এখানে দেখা যায় 104 ডিগ্রি 28 মিনিট। এই যে 28 মিনিট বলছে, এটা 30 মিনিটের কাছাকাছি, আর 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 30 মিনিট হচ্ছে 0.5 ডিগ্রি। তাহলে আমরা এখানে 109.5 ডিগ্রি লিখতে পারি, এখানে আমরা 104.5 ডিগ্রি লিখতে পারি, এটা এরর হবে না। তাহলে এটা বোঝা গেছে, এইটা হচ্ছে রুল 2, অর্থাৎ যত লোন পেয়ার ইন্ট্রোডিউস হবে তত লোন পেয়ার রিপালশন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের থেকে বেশি, এবং সেটা বন্ড পেয়ার রিপালশনের থেকে বেশি, সেই কারণে বন্ড অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ডিক্রিজ করে যাবে। বোঝা গেল? তাহলে যেটা আমরা এক্সপেক্ট করি হাইব্রিডাইজেশন থেকে সেটা পাবো না, সেখান থেকে ডেভিয়েট করবে, দ্যাট ইজ অ্যাকাউন্টেড বাই রুল 2। নেক্সট আমরা রুল 3টা আলোচনা করি। রুল 3তে এফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি সেটা চেক করা হবে। আমরা এক্সাম্পল হিসেবে NH3 অ্যান্ড NF3 নিলাম। NH3 এখানে আঁকাই আছে, আমরা NF3টা আঁকার চেষ্টা করি। একদম একই হাইব্রিডাইজেশন সেন্ট্রাল অ্যাটমের। এই দাগটা দিচ্ছি অন দ্য প্লেনটা বোঝানোর জন্য। তাহলে NH3তে যখন আমরা দেখছি যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার থেকে বেশি, সেজন্য বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে 107.3 ডিগ্রি হলো। এই ব্যাপারটা তো এখানেও থাকবে, এখানেও লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন থাকবে, বন্ড পেয়ার রিপালশন থাকবে। তাহলে এখানে কত হওয়া উচিত? এখানে একটা ঘটনা ঘটে, কি না, আমরা যদি এই দুটো মলিকিউলকে ভালো করে জাজ করি তাহলে দেখব যে এখানে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.0 অ্যাজ পার পাউলিংস ইলেকট্রোনেগেটিভিটি স্কেল, ফ্লুরিন ইজ দ্য হাইয়েস্ট 4.0 অ্যান্ড হাইড্রোজেন 2.1। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, নাইট্রোজেনের 3.0, ফ্লুরিনের 4.0। তাহলে এই বন্ডটাতে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড পেয়ারটা কোন দিকে শিফট করবে? এদিকে শিফট করবে। তাহলে বন্ড পেয়ার যদি এদিকে শিফট করে তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা কোথায় বেশি? নাইট্রোজেনের দিকে বেশি। তাহলে আমরা যদি ইলেকট্রন ডেন্সিটিটাকে এরকম ভলিউম দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে বন্ড উইল লুক লাইক দিস। এখানে বেশি ডেন্সিটি, সেজন্য আমরা বেশি সাইজটা করলাম অরবিটালের। এখানে বেশি ডেন্সিটি, সেজন্য এখানে একটু মোটা করছি। বেশি ডেন্সিটি, সেজন্য এখানটা বেশি মোটা করছি। বোঝা গেছে? ফ্লুরিনে আসা যাক। যখন নাইট্রোজেন আর ফ্লুরিন থাকবে তখন ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে বন্ড পেয়ারটা কোন দিকে শিফট করবে? এইদিকে শিফট করবে। তাহলে এখন এই দিকটা বেশি মোটা, কারণ এখানে চার্জ ডেন্সিটি বেশি, এই দিকটা বেশি মোটা, এই দিকটা বেশি মোটা, এই দিকগুলো সরু। তাহলে এই যে প্রভাবটা পড়লো, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের কাছে ডেন্সিটি বেশি আর NF3তে ফ্লুরিনের কাছে ডেন্সিটিটা বেশি, তাহলে এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা যেকে চাপবে, এই গোড়াগুলো যেহেতু মোটা, ইলেকট্রন ডেন্সিটি যেহেতু বেশি, রিপালশনটা এখানে বেশি হবে, ফলেও বেশি চাপতে পারছে না। অর্থাৎ আমি যদি এই দুটো আঙুলের ফাঁকে এইখানে রেখে দিই তাহলে এটাকে বেশি কাছে কিন্তু আসছে না, রিপালশনটা এখানে বেশি হবে বন্ড পেয়ারে, তাই খুব বেশি কমাতে পারেনি। কিন্তু এখানে এটা দূরে চলে গেছে,
দূরে যদি চলে যায় তাহলে এটাকে চেপে দেওয়া কোনো ব্যাপার না, এইগুলো সরু, এখানে চার্জ ডেন্সিটি কম। আর দূরে গিয়ে কোথায় মোটা হয়েছে সেটা তো আমরা জানি যে রিপালসিভ ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা যে ফর্মুলা আমরা ইউজ করেছিলাম F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্সের সাথে ও ইনভার্সলি ভ্যারি করছে ইন পাওয়ার 2। তাহলে দূরে গিয়ে যদি চার্জ ডেন্সিটি বাড়েও লাভ নেই, কারণ ইট ডিপেন্ডস ইনভার্সলি টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স। তাহলে দূরে চলে গেলে ডিস্টেন্স বেড়ে যাবে, তার স্কোয়ার আরও বেড়ে যাবে, ডিনোমিনেটরে আছে, তলায় আছে, তাহলে ফোর্স উইল বি নেগলিজেবল। কিন্তু গোড়ার দিকটা সরু, অর্থাৎ যেখানটা রিপালশন করার ক্ষমতাটা আছে বা ওইখানটাতে থাকলে ভালো হতো, সেই জায়গাটাতেই সরু, অর্থাৎ চার্জ ডেন্সিটি নেই, ফলে বন্ড পেয়ার এখানে আরও দুর্বল হয়ে গেল। যে জায়গাটাতে ইলেকট্রন ডেন্সিটি থাকার কথা, যেটাই বন্ড পেয়ার রিপালশনটাকে তৈরি করবে, সেখানেই অ্যাবসেন্ট, দূরে গিয়ে বেশি হয়েছে। দূরে গিয়ে বেশি হয়ে তো লাভ নেই, সেই কারণে এখানে লোন পেয়ারটা আরও বেশি চেপে দেবে। এই জন্য লোন পেয়ারটা এখানে আরও বেশি চেপে দেবে, তাই FNF বন্ড অ্যাঙ্গেলটা হবে 102 ডিগ্রি 29 মিনিট। অর্থাৎ এখানে চেপে দিয়েছিল আরও বেশি, আরও কমে গেছিল, কিন্তু এই গোড়ার দিকটা মোটা বলে আরও একটু উঠে এসে 107 এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট থেকে 2 ডিগ্রির কাছাকাছি চেপেছে, খুব বেশি ছোট করতে পারেনি। কিন্তু এখানে দূরে গিয়ে চার্জ ডেন্সিটি বাড়লো, গোড়ারগুলো চার্জ ডেন্সিটি ফল করে গেল বলে এ কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার থেকে আরও সিভিয়ার হয়ে গেল, সেজন্য আরও চেপে দিল, বন্ড অ্যাঙ্গেল অনেকটা ফল করে গেছে। এইটা হচ্ছে রুল 3 হুইচ ডিলস উইথ দ্য এফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি ইন ডিটারমিনিং দ্য বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার এই ধরনের যুক্তি দিয়ে বাকি অন্যান্য মলিকিউল যদি আসে সেগুলোকে ডিল করতে হবে। নেক্সট হচ্ছে রুল 4। এবার এর দেখা দেখি যদি আমরা PH3 আর PF3 নিই তাহলে কীরকম হবে। আমরা যেহেতু এখানে দেখছি যে NH3 থেকে NF3-তে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করছে, তাহলে PH3 থেকে PF3-তে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করা উচিত। সো ইট ইজ আওয়ার এক্সপেকটেশন, ইট ইজ আওয়ার prediction from rule 3 that HPH FPF ওটা ছোট হবে, তাহলে এটা গ্রেটার দ্যান এটা। দিস ইজ আওয়ার প্রেডিকশন, বাট রিয়েলিটি এক্সপেরিমেন্টালি কি পাই, but reality is the reverse. এটা পাই 94 ডিগ্রি, এটা পাই 98 ডিগ্রি। তাহলে এখানে তো আমরা ইলেকট্রোনেগেটিভিটি বাড়িয়েছি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ালে কি হওয়া উচিত, এই একই প্রভাব পড়া উচিত, ফলে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা আরও বেশি এফেক্টিভ হলে এটা বন্ড পেয়ারটা দুর্বল হবে, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করা উচিত ছিল কিন্তু বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে মাল্টিপল বন্ডস। এটার কারণ হচ্ছে যে more the bond order, more will be the repulsion. যত বন্ড অর্ডার বাড়বে তত রিপালশন বাড়বে। কীরকম না, ট্রিপল বন্ডের রিপেল করার ক্ষমতা ডবল বন্ডের থেকে বেশি, ডবল বন্ডের রিপেল করার ক্ষমতা সিঙ্গেল বন্ডের থেকে বেশি। সিঙ্গেল বন্ডে কটা ইলেকট্রন থাকে? দুটো। ডাবল বন্ডে থাকে 4টে, একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ডে থাকে 6টা, একটা সিগমা দুটো পাই। আবার সিঙ্গেল বন্ডের যা বন্ড লেন্থ তার থেকে এই বন্ড লেন্থটা ছোট, তাহলে অনেকটা জায়গায় দুটো ইলেকট্রন, ছোট জায়গায় 4টে ইলেকট্রন, তো চার্জ ডেন্সিটি বাড়ছে তো।
আর চার্জ ডেনসিটি বাড়লে রিপালশন করার ক্ষমতা কি হবে? বাড়বে। এটা আরও ছোট হলো বন্ড লেন্থ, ইলেকট্রনের সংখ্যা বাড়লো, ফলে আরও চার্জ ডেনসিটি বাড়লো, ফলে রিপেল করার ক্ষমতা আরও বাড়বে। আমরা দেখেছি যে বন্ড অর্ডার ফ্র্যাকশনও হতে পারে, রেজোন্যান্সের মাধ্যমে আমরা দেখেছি সেটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি বন্ড অর্ডার 3 হয় সেটা বন্ড অর্ডার 2.5-এর থেকে বেশি, সেটা বন্ড অর্ডার 2.0 থেকে বেশি, সেটা 1.5-এর থেকে বেশি, সেটা 1.0 থেকে বেশি, সেটা 0.5-এর থেকে বেশি। অর্থাৎ মোর দ্য বন্ড অর্ডার মোর উইল বি দ্য রিপালশন। তাহলে এখন কি হয় এই PH3 আর PF3-তে দুজনেরই হাইব্রিডাইজেশন sp3, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত, কিন্তু এটা 94 হয়েছে। এবার 94 যদি এটার হয় তাহলে এটা তার থেকে কমা উচিত ছিল, কিন্তু বেড়ে গেছে। অ্যাজ পার রুল 3 কমা উচিত ছিল, কিন্তু বেড়ে গেছে। এর কারণ হচ্ছে এর লোন পেয়ার আছে আর এর আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল, যেটা নাইট্রোজেনের ছিল না। ফসফরাসের হাইব্রিডাইজেশনটা কি দেখেছি আমরা, যে ওর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে 3d আছে, তাহলে 3dটা ইনভলভ হয় না, পার্টিসিপেট করে না। তাহলে ওই যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে তাতে ও লোন পেয়ারটাকে প্লেস করবে, তাহলে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। এবার যখন এটা প্লেস করলো তখন কি হলো, তখন এটা ডবল বন্ড হলো, এটা মাইনাস, এটা প্লাস। এটা রেজোন্যান্স দেখাচ্ছি আমি। তাহলে এর যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে তাতে ফাঁকা জায়গা রয়েছে, এই লোন পেয়ারটা অল্প জায়গার মধ্যে 3টে লোন পেয়ার রিপেল করবে, তার জন্য একটা লোন পেয়ারকে ডোনেট করে দিল। অসমযোজী বন্ধনের মাধ্যমে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, এটা একটা ডবল বন্ড তৈরি হলো। এইবার এই লোন পেয়ার বলবে তুই অনেকক্ষণ রাখলি, আমাকে একবার সুযোগ দে, দিয়ে এ রাখবে, তখন এটা খুলে যাবে এর মাথায়, দিয়ে কি হবে, যে দেয় তাকে প্লাস দিচ্ছি আর যে পেলো তাকে মাইনাস দিচ্ছি। এবার এ বলবে আমাকে খানিকক্ষণ দে, কারণ একজনের মাথায় একজন লোন পেয়ারটা দিয়ে স্টেবল হলো, আরেকজন দিলই না, এরকম হবে না, ইউনিফর্ম হবে। এবার এ দিল, এটা এর মাথায় খুলে গেল, ফলে এরকম হলো। তাহলে একটা পাই বন্ড যদি 3টে বন্ডে ঘুরে বেড়ায় তাহলে গড়ে কি পাবো, গড়ে পাবো এরকম ডট ডট ডট। আর একটা প্লাস 3টে ফ্লুরিনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এক এক জায়গাতে কি হলো, ফ্র্যাকশনাল পজিটিভ চার্জ হলো। একটা মাইনাস প্রত্যেকটাতেই রয়েছে, কিন্তু এখানে যেটা নিউট্রাল স্ট্রাকচার সেটা কিন্তু বেশি স্টেবল, কারণ চার্জ সেপারেটেড স্ট্রাকচার কিন্তু আনস্টেবল হয়। তাহলে এটার কন্ট্রিবিউশন বেশি থাকবে, যেটা আমরা প্রথমে এঁকেছিলাম দিয়ে মুছে দিলাম, তাহলে ওটাতে কিন্তু 0। তাহলে এখানেও কিন্তু কি হবে, গোটা মাইনাস হবে না, অর্থাৎ ফুল নেগেটিভ চার্জ হবে না, এখানে ডেল মাইনাস হবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু PF3-র রেজোন্যান্স হাইব্রিড। তাহলে বন্ড অর্ডারটা কত পেলাম, 1 আছে, প্লাস একটা পাই বন্ড 3টে বন্ডে ঘুরে বেড়াচ্ছে, সো ইট ইজ 1 + 1/3, 1.33 এরকম। আর এখানে বন্ড অর্ডার কত, এখানে প্রত্যেকটার বন্ড অর্ডার হচ্ছে 1। তাহলে বন্ড অর্ডার কোথায় বেশি, বন্ড অর্ডার এখানে বেশি। আর একটু আগে কি বললাম, মোর দ্য বন্ড অর্ডার মোর উইল বি দ্য রিপালশন। এখানে ডেনসিটি তো বেশি হবেই, এখানে বন্ড অর্ডার 1, 2টো ইলেকট্রন আছে, এখানে 2টোর থেকে বেশি ইলেকট্রন আছে, বন্ড অর্ডার 1.33 মানে। তাহলে মোর দ্য বন্ড অর্ডার মোর উইল বি দ্য চার্জ ডেনসিটি, মোর উইল বি দ্য রিপালশন বিটুইন দ্য 2 বন্ড পেয়ার্স। এটা বন্ড অর্ডার বেড়ে যাওয়ার জন্য রিপালশনটা এত সিভিয়ার হলো যে ইলেকট্রোনেগেটিভ হওয়ার যে এফেক্ট, যেটা রুল 3-তে আমরা পড়লাম, সেটা এখানে আছে। ফ্লুরিনের দিকে বেশি চার্জ ডেনসিটি যাচ্ছে, সেটা এখানে আছে,
চেপে দিচ্ছে লোন পেয়ার অনেকটা, তারপরেও তাকে ছাড়িয়ে যাচ্ছে এই রিপালশন, ফলে বন্ড অ্যাঙ্গেলটা 94-এর জায়গায়, এটা 94 থেকে এটা আরও কম হওয়ার কথা ছিল, সেটা কমিয়ে দেয়। হাইড্রোজেন থেকে যখন ফ্লোরিনে গেল অ্যাজ পার রুল 3 কমে যাচ্ছে, কিন্তু এই বন্ড অর্ডার বাড়ার জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে এর, আর এর লোন পেয়ার রয়েছে, বন্ড অর্ডার বাড়ার জন্য কি হবে, এই রিপালশনটা তাকে ছাড়িয়ে গিয়ে বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল 98 ডিগ্রি। এটা হচ্ছে রুল 4। তাহলে আমাকে দেখতে হবে যে পাই বন্ড তৈরির সুযোগ রয়েছে কিনা, অথবা পাই বন্ড ওখানে আছে কিনা অলরেডি। এখানে যেটা হলো, এর একটা পি অরবিটালে যে লোন পেয়ারটা আছে, প্রথমে হাইব্রিডাইজেশন sp3 ছিল, কিন্তু যখন পাই বন্ড তৈরি করবে তখন হাইব্রিডাইজেশনটাকে sp2 করতে হবে, তখন pz এটা থাকবে। তাহলে পি থেকে এর যে ডি অরবিটাল সেখানে ট্রান্সফার হলো, তাহলে এখানে যে বন্ডটা তৈরি হলো, এই বন্ড নাম দেবো আমরা, এখানে নামকরণটা করি কারণ এখানে বন্ডটা দেখানো হয়েছে, এটার নাম দেবো পিডি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এটা পাই বন্ধনের মাধ্যমে হয়েছে বন্ডটা, সো ইট ইজ পি পাই ডি পাই। এটাকে ডেটিভ বন্ড বলা হয় কারণ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আরেকটা হচ্ছে পি থেকে ডিতে গেছে, পাই বন্ধনের মাধ্যমে গেছে, সো ইট ইজ পি পাই ডি পাই। এটা বুঝিয়ে দিচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমে ডি আছে ভ্যাকেন্ট, পুরোটাই ফাঁকা হতে হবে এমন কোনো মানে নেই, ইনকমপ্লিট ডি সেল থাকলেই হবে, অসম্পূর্ণ ডি কক্ষক থাকতে হবে, আর এর পিতে লোন পেয়ার থাকতে হবে। উল্টোটা হলেও হবে, এর যদি ভ্যাকেন্ট বা ইনকমপ্লিট ডি থাকে, এর যদি লোন পেয়ার থাকে তাহলেও হবে। অর্থাৎ এর লোন পেয়ার এর ভ্যাকেন্ট ডি অরবিটাল, অথবা এর লোন পেয়ার এর ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকলে এই পি পাই ডি পাই ব্যাকবন্ডিং হবে, ব্যাকবন্ডিং হলেই বন্ড অর্ডারটা একের থেকে বেশি হবে, দেন রিপালশন উইল বি গ্রেটার কম্পেয়ার টু বন্ড অর্ডার 1, সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা ছাড়িয়ে যাবে। বোঝা গেছে? দিস ইজ রুল 4। আমরা আরও একটা এক্সাম্পল করব, তাহলে জিনিসটা আরও কংক্রিট হবে। আমরা যদি CH2 ডাবল বন্ড CH2 নিই, আমরা এটা করেছি আগে, এটা আমরা কি পেয়েছিলাম, sp2 হাইব্রিডাইজেশন পেয়েছিলাম, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত বলেছিলাম, 120। সেখানে আমি বলেছিলাম যে আমরা কিছুদিন পরেই VACPR শিখব, সেখানে দেখব যে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু এক্স্যাক্ট 120 ডিগ্রি না হয়ে একটু এদিক ওদিক হচ্ছে, খুব বেশি নয় কিন্তু সামান্য এদিক ওদিক হবে। সেটা কীরকম, এটা sp2, এটাও sp2, এটাও sp2, কিন্তু এটা ডবল বন্ড। তাহলে এখানে বন্ড অর্ডার হচ্ছে, এই বন্ড অর্ডার হচ্ছে 2, এই বন্ড অর্ডার হচ্ছে কিন্তু 1, এই বন্ড অর্ডার হচ্ছে 1। তাহলে এখানে সবাই কিন্তু বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই। তাহলে এই বন্ড পেয়ার এটা 1 বন্ড অর্ডার ভার্সেস 1 বন্ড অর্ডার, কিন্তু এটার সাথে এটার 2 বন্ড অর্ডার ভার্সেস 1 বন্ড অর্ডার। অর্থাৎ এখানে 4টে ইলেকট্রন ছোট জায়গায়, এখানে 2টো ইলেকট্রন বড় জায়গায়, বা যদি 4টে ইলেকট্রনই ধরি আর 2টো ইলেকট্রন ধরি তাহলে চার্জ ডেন্সিটি ডবল, তাহলে এর রিপেল করার ক্ষমতা অনেক বেশি। তাহলে এই রিপালশনটা হচ্ছে মোর সিভিয়ার কম্পেয়ার টু দিস রিপালশন। এই দুটো যে বন্ড অর্ডার 1 আছে, এদের যে রিপেল করার ক্ষমতা তার থেকে রিপেল করার ক্ষমতা বেশি হবে, ফলে এ কী করবে, ধরে একে চেপে দেবে। তাই HCH বন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ এই বন্ড অ্যাঙ্গেলটা HCH, এটা হয়ে যায় 116, 120 হওয়া উচিত ছিল, 116। তাহলে এটা কত হবে, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে, 116 যদি এটা হয় তাহলে 4 কমেছে, এই 4-এর 2 এদিকে বাড়বে, এদিকে 2 বাড়বে কারণ সিমেট্রিক হবে, তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা হবে, এটার নাম হচ্ছে CCH, এটা হবে 120 তো ছিল, আর এখানে 4 কমে গেছে, তাহলে সেই 4টে এরা পাবে, এইদিকে 2 দেবে, এদিকে 2 দেবে, তাহলে 122।
122 122 আর 116 টোটাল 360। বোঝা গেছে? এবার একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, যে এখানে OCCl সরি এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে, আর ClCCl এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে। উইথ লজিক বন্ড অ্যাঙ্গেলটা প্রেডিক্ট করতে হবে। আমি কিন্তু মান চাইছি না যে এটা কত হবে, 116 হবে না 15 হবে, বলার দরকার নেই। আমি শুধু চাইছি এটা যে 120 ডিগ্রির থেকে কোনটা বেশি হবে, 120 ডিগ্রির থেকে কোনটা কম হবে। শুধু তাই না, আরও একটা জিনিস আমি চাইছি যে 116 থেকে কম হবে কিনা বা বেশি হবে কিনা, আর এইটা 122 থেকে কম হবে না বেশি হবে। এক্স্যাক্ট মানটা কিন্তু আমি চাইছি না। বোঝা গেছে? আমি এটা নিয়েছি যেটা COCl2, এটা একই রকমভাবে আমি এঁকেছি যাতে ব্যাপারটার প্যারিটি থাকে। ঠিক আছে? তাহলে আমাকে কি বলতে হবে, এই বন্ড অ্যাঙ্গেলটার ভ্যালু বলতে হবে OCCl, আর বলতে হবে ClCCl, এই বন্ড অ্যাঙ্গেলটার ভ্যালু বলতে হবে। মান চাইছি না, আমি জানতে চাইছি এই 116 থেকে এটা বেশি হবে না কম হবে, আর এটা 122 থেকে বেশি হবে না কম হবে। এটা কমেন্ট সেকশনে পোস্ট করবি। ঠিক আছে? একটু ভাববি। নেক্সট হচ্ছে রুল 5। আমরা মোটামুটি সবটাই শিখে গেছি, শুধু একটু যদি ভালো করে দেখিস যতটা পড়ানো হলো, একটা জায়গা কিন্তু খিঁচ লেগে আছে, সেটা হচ্ছে যে সেটা হলেই পুরোটা কমপ্লিট, যে PH3-র 94 কেন হলো, বাকি সব কমপ্লিট। অ্যামোনিয়ার ছিল 107.3, এর তো একই হাইব্রিডাইজেশন, এর হঠাৎ 94 ডিগ্রির কাছে কেন চলে এলো? এত আমার সন্দেহ হচ্ছে কেন না, হাইব্রিডাইজেশন না করলে PX PY PZ এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কি থাকতো, 90 থাকতো, আর হাইব্রিডাইজেশন করলে বন্ড অ্যাঙ্গেল হতো কি 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে 90 আর 109 ডিগ্রি 28 মিনিটের মধ্যে 94টা কোন দিকে ঘেঁষে আছে, এই দিকে ঘেঁষে আছে না? তার মানে অ্যাজিভ যেন হাইব্রিডাইজেশন হয়নি, অ্যাজিভ যেন হাইব্রিডাইজেশন হয়নি। ও যদি 104 হতো তাহলে বলতাম ঠিক আছে, এখান থেকে সামান্য ডেভিয়েশন এসেছে, কিন্তু ও ওই দিকে অনেকটা শিফট করে গেছে। তাহলে এটার কারণ কি জানতে হবে। একইভাবে NH3 ছিল 107.3, সেখান থেকে এটা হয়েছে 94, কমে গিয়ে PH3 করলাম যখন, তাহলে জলের নিচে কি আছে, H2S হবে। জলের যে অক্সিজেন তার নিচে আছে সালফার, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, তার সঙ্গে ফসফিন হলো, তাহলে অক্সিজেনের নিচে আছে সালফার। তার যখন হাইড্রাইডটা নেব অর্থাৎ H2S, আমরা এক্সপেক্ট করছি যেখানে একটা লোন পেয়ার তাতে 94, তাহলে এখানে দুটো লোন পেয়ার আছে, কারণ অক্সিজেনে দুটো লোন পেয়ার থাকবে, H2O-তে দুটো লোন পেয়ার, তাহলে এখানে আরও কমা উচিত। কারণ অ্যামোনিয়াতে আমরা পেয়েছিলাম 107.3, আমরা জলে পেয়েছিলাম আরও কম 104.5, তাহলে এখানে আরও কমা উচিত। এবং দেখা যায় যে হ্যাঁ, এটা 92 ডিগ্রি। এটার কারণ হচ্ছে নাইট্রোজেনের ডি নেই, অক্সিজেনের ডি নেই, কিন্তু ফসফিনের যে ফসফরাস সেন্ট্রাল অ্যাটম এবং হাইড্রোজেন সালফাইডে যে সালফার যে সেন্ট্রাল অ্যাটম, তাতে কিন্তু ইনকমপ্লিট ডি সেল রয়েছে, ভ্যাকেন্ট। এখানে যা অবস্থা হাইব্রিডাইজেশনের, তাতে ভ্যাকেন্ট ডি সেল রয়েছে। তাহলে ডি সেল যদি থাকে, ইলেকট্রন এক্সাইট করবে, অর্থাৎ ডি ক্যারেক্টার এখানে ঢুকবে। ডি ক্যারেক্টার যদি ঢুকে যায় এখানে, তাহলে এস এবং পি এর সাথে ডি মিশে যাবে, অর্থাৎ এস অ্যান্ড পি উইল লুজ দেয়ার পিওর ক্যারেক্টার অ্যান্ড ডি উইল বি ইন্ট্রোডিউসড। তার ফলে কি হবে, আবার এদিকে দেখতে তো হাইব্রিডাইজেশন জিওমেট্রি এগুলো তো সব NH3 মতনই, অর্থাৎ লোন পেয়ার আছে, আর এটা জলের মতনই। এটা একদম জলের মতো, এটা অ্যামোনিয়ার মতো। লোন পেয়ারকে তো
এস ক্যারেক্টার এক্সট্রা দিতেই হবে, কারণ ইট ইজ কন্ট্রোল বাই আ সিঙ্গেল নিউক্লিয়াস। তাহলে ম্যাক্সিমাম পি আর ডি ক্যারেক্টার এখানে ঢুকে গেল। তাহলে এগুলো কি হবে, চার্জ ডেন্সিটি খুব কমে যাবে, কারণ ডি হচ্ছে অনেকটা লম্বা, পি লম্বা। চার্জ ডেন্সিটি যদি সাইজ যদি অনেক বড় হয়ে যায়, চার্জ ডেন্সিটি অনেক ফল করে গেল। আর এখানে এস ক্যারেক্টার বেশি আছে, ফলে এখানে বন্ড পেয়ার রিপালশনটা অত্যন্ত দুর্বল। অত্যন্ত বন্ড পেয়ার রিপালশন দুর্বল বলে কি হয়, এখানে আরও চেপে দেয়, অনেকটা বেশি চেপে দেয়। সেই কারণে অ্যামোনিয়াতে যতটা কমে এখানে আরও বেশি কমে, এটা 94 হয়ে যায়, ওখানে 92 হয়ে যায়। এটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ ইনকমপ্লিট ডি সেল। এটা হচ্ছে রুল 5। ঠিক আছে, ভিএসি পিআর দিয়ে তাহলে আমরা বুঝে গেলাম যে জিওমেট্রি যেটা আমরা এক্সপেক্ট করছি, অ্যাঙ্গেল যেটা এক্সপেক্ট করছি, সেখান থেকে ডেভিয়েট করবে, এবং সেই ডেভিয়েশনটা কত সেটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি। এক্স্যাক্ট ভ্যালুটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে, কিন্তু কার আরও বেশি কম হবে, কার কম হবে, অর্থাৎ আমরা এক্সপ্লেন করতে পারছি অর্ডারটা। এবার আমি একটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কটা হচ্ছে H2O, F2O আর Cl2O, compare the bond angles। অর্থাৎ গ্রেটার দ্যান করে বলতে হবে উইথ এক্সপ্লানেশন। ভ্যালু দরকার নেই, ভ্যালু কি করে জানবি, ভ্যালু তো এক্সপেরিমেন্ট করা ছাড়া বা বই না দেখলে বলা যাবে না। আমার সেটা জানার দরকার নেই, আমার শুধু অর্ডারটা জানার দরকার। যেমন PH3 থেকে PF3 বেশি, PF3 গ্রেটার দ্যান PH3, NH3 থেকে NF3 কম, NH3 গ্রেটার দ্যান NF3, এই রকম। জল নিয়েছি, F2O নিয়েছি আর Cl2O নিয়েছি, এই তিনটের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার কী হবে, অর্থাৎ হুইচ ওয়ান ইজ গ্রেটার দ্যান হুইচ ওয়ান, এই অর্ডারটা পরপর লিখতে হবে। এটা কমেন্ট সেকশনে পোস্ট করবি, ঠিক আছে, উইথ এক্সপ্লানেশন। কোত্থেকে উত্তর হবে, ভিএসি পিআরের যে রুলগুলো শেখালাম সেখান থেকেই উত্তর হবে, তার বাইরে খোঁজার দরকার নেই। এটা অনেক টেক্সট বুক এক্সেপশন বলে চালায়, কিন্তু দ্যাট ইজ নট এক্সেপশন। এটা রুল দিয়ে, ভিএসি পিআরের রুল দিয়েই তো এক্সপ্লেন হয়ে যাচ্ছে, তাহলে কেন ব্যতিক্রম বলবো একে। নেক্সট হচ্ছে লিমিটেশন। লিমিটেশন হচ্ছে একটা স্ট্রাকচার নিই, সীমাবদ্ধতা, অর্থাৎ এর কিছু ভুলভ্রান্তি আছে যেগুলো, বা কিছু ঘটনা আছে যেগুলো ভিএসিপিআর এক্সপ্লেন করতে পারে না। দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ দিস থিওরি। যেমন XCF6, এটা করার জন্য প্রথমে আমি যদি অ্যানালিসিস করি যে নাম্বার অফ বন্ডস ইকুয়াল টু 6, সিগমা 6টা হবে, পাই হবে 0, পাই বন্ড উইল বি 0, কারণ ফ্লোরিন হচ্ছে মোনোভ্যালেন্ট। তাহলে জেনন হচ্ছে 54, আমি ক্রিপ্টন অবধি লিখব না, 4d10, এটা 5s, এখানে একটা লোন পেয়ার আছে 5p, এরা সবই পেয়ার্ড, কারণ সেলটা ক্লোজড বিকজ ইট ইজ ইনার্ট। তাহলে প্রথমত বিক্রিয়া করার কথা নয়, কিন্তু যেহেতু নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে চলে এসছে, তাই ইলেকট্রনের প্রতি কন্ট্রোল কম, তাই সেল ক্লোজের যে ব্যাপারটা সেটা আর অতটা রিজিড নয়, রুলটা অতটা রিজিড নয়। এবং কে এসেছে, ফ্লোরিন, এর ইলেকট্রন ছাড়ার ক্ষমতা, ইলেকট্রন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি এবং মারাত্মক। ফলে ফ্লোরিন যখন এসেছে তখন জেনন কিন্তু বিক্রিয়া করতে পারে। এটা হিলিয়াম করবে না, কারণ সেটা নিউক্লিয়াসের কন্ট্রোলে থাকবে। নিয়ন করবে না, কিন্তু জেননের ক্ষেত্রে সেই রিজিড ব্যাপারটা থেকে রিল্যাক্সেশন আসছে। আর কে এসেছে, ফ্লোরিন এসেছে, অন্য কেউ আসেনি, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে না বা অন্য কারোর সঙ্গে করছে না। তো এটা 5d তো রয়েছে অবশ্যই ভ্যাকেন্ট, তাহলে এটা স্টার হলো। একটা আনপেয়ার্ড করালে দুটো আনপেয়ার্ড পেয়ে গেলাম, আরেকটা আনপেয়ার্ড করালে দুটো আনপেয়ার্ড পেয়ে গেলাম, আরেকটা আনপেয়ার্ড করালে দুটো পেয়ে গেলাম, অর্থাৎ মোট 6টা আনপেয়ার্ড পেয়ে গেছি। তাহলে এই 6টা আনপেয়ার্ড দিয়ে 6টা সিগমা বন্ড তো করা যাবে, কিন্তু তারপরেও একটা লোন পেয়ার থেকে যাচ্ছে।
তাহলে হোয়াট উইল বি দ্য হাইব্রিডাইজেশন? ইট উইল বি sp3d3। তাহলে জেনন কেমন হবে? আমরা যদি IF7টা মনে করে থাকি তাহলে IF7 কিন্তু একই রকম দেখতে, কিন্তু সেখানে কোনো লোন পেয়ার ছিল না, মনে রাখতে হবে। তাহলে 5টা রাখবো ইকুইটোরিয়াল প্লেনে, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে। তাহলে এটা হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল, বোঝা গেছে? sp3d3 কে আমরা ভেঙেছিলাম pd আর sp2d2। sp2d2 তে পেন্টাগন পেয়েছিলাম। লোন পেয়ার ইকুইটোরিয়াল প্লেনে থাকবে কারণ সেখানে s ক্যারেক্টার আছে, ও অ্যাক্সিয়ালে যাবে না। এখন এই যে লোন পেয়ার আছে, আমরা কি শিখলাম? যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, অর্থাৎ এই রিপালশনটা এইটার থেকে সিভিয়ার, এটার থেকে সিভিয়ার, বা অন্যান্য যে বন্ড পেয়ারগুলো রয়েছে বিপি বন্ড পেয়ার থেকে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা সিভিয়ার। ফলে এটা কি পাবো আমি? এটা পাবো ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিডাল, এটা পাচ্ছি। ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিডাল পাচ্ছি। এটা লিমিটেশন নয়, এটা তো ঠিকই আছে, এটা তো ভিএসিপিআর এর আন্ডারে পড়লো। এইবার কি হয়, আরেকটা হতে পারে যে এটা যেহেতু ডিস্টর্ট হচ্ছে, সেই ডিস্টর্টেড স্ট্রাকচারটা এরকম হয়, ডিস্টর্ট হয়ে যেটা দেখা যায় যে জেনন কিন্তু অক্টাহেড্রনের মতো বিহেভ করছে। তো এটা শুধু যে ভিএসিপিআর এর লিমিটেশন তা নয়, এটা ভিভিটিরও লিমিটেশন, হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ভিএসিপি। তো এটা অক্টাহেড্রন হয়েছে, কিন্তু অক্টাহেড্রাল হয়েছে, অষ্টতলকীয় হয়েছে, কিন্তু এটা মাঝে একটা ক্যাপের মতো বেরিয়ে আছে, এটাকে বলা হয় ক্যাপড অক্টাহেড্রন। তো XCF6 এই দুটো স্ট্রাকচারের মধ্যে ফ্লিপ করে, একটা ক্যাপড অক্টাহেড্রন আর এটা হচ্ছে ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই যে ফ্লাকচুয়েশন, এই যে স্টিরিওকেমিক্যাল নন রিজিডিটি, তার এক্সপ্লানেশন ভিএসিপিআরে নেই বা ভিভিটিতে নেই। স্টিরিওকেমিক্যাল নন রিজিডিটি ইন দ্য সেন্স আমি একটা রিজিড স্ট্রাকচার পাচ্ছি না। আমি যদি শুধু ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিডাল পেতাম তাহলেও হতো, কিন্তু এক্সপেরিমেন্ট দেখাচ্ছে যে এই দুটো স্ট্রাকচারের মধ্যে ও ফ্লাকচুয়েট করে। দ্যার ইজ আ ডাইনামিক ফ্লিপিং বিটুইন দিস টু জিওমেট্রিজ, এটা একটা লিমিটেশন। আর একটা লিমিটেশন হচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডে যে বন্ড অ্যাঙ্গেলগুলো প্রেডিক্ট করে ভিএসিপিআর সবসময় সেখানে মেলে না। এটার এক্সাম্পল এই মুহূর্তে রেডি নেই, আমি পরে বলে দেব। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে এই বন্ড অ্যাঙ্গেল যে স্টেবিলাইজেশন ডিমান্ড করে সেই স্টেবিলাইজেশন কিন্তু মলিকুলে দেখা যায় না, সেক্ষেত্রে CFAC দিয়ে ব্যাখ্যা করতে হয় ওই কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে। আরেকটা লিমিটেশন হচ্ছে এই যে PH3 ক্ষেত্রে বললাম যেটার বন্ড অ্যাঙ্গেল 94 ডিগ্রি হচ্ছে, তার কারণ ডি ক্যারেক্টার এর মধ্যে ঢুকে যাচ্ছে, এস এবং পি এর মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে। সেইটা এটা ছাড়াও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কস্ট অফ হাইব্রিডাইজেশন, যে কারণে কিন্তু এটা আসছে পুরোপুরি ভিএসিপিআর এটাকে কাউন্টার করতে পারে না। লাস্ট লিমিটেশন হচ্ছে যেগুলোতে পাই বন্ডগুলো এক্সটেন্সিভলি ডিলোকালাইজ করে, যেমন বেনজিন বা ওই ধরনের যৌগতে যেখানে এক্সটেন্সিভ ডিলোকালাইজেশন অফ পাই বন্ড হয়, সেখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা যেটা ডিমান্ড করে সেটা কিন্তু মেলে না। তাহলে ভিএসিপিআরের কয়েকটা ত্রুটি রয়েছে, সেগুলোকে আমরা ভিভিটির ত্রুটি হিসেবেই দেখব, এবং ভিভিটির এই যে লিমিটেশনগুলো আছে তার জন্য সেগুলোকে রেকটিফাই করার জন্য আমরা কিছুদিন পরেই পড়ব এমওটি, এবং তারও পরে পড়ব সিএফটি, যেগুলো রেকটিফাই করে, কিন্তু কখনোই ভিএসিপিআরের সাবস্টিটিউট নয় এমওটি বা সিএফটি, অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি, কারণ জিওমেট্রি শেপ বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে আইডিয়া এছাড়া কেউ দিতে পারে না। তারা ওই লিমিটেশনগুলোকে দূর করে মাত্র। ঠিক আছে,
নেক্সট আমরা ওই ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকটা শিখব। থ্যাংক ইউ।